হ্যালো, ছাত্রীরা এসেছো? শাহানাজ সুলতানা। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। সাইমা আক্তার, মিম, এরা এসেছো না? রাবিয়া আক্তার, রাবিয়া, লিজা। জি ম্যাম। আসসালামু আলাইকুম। সালাম, সবাই এসেছো। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছো? বই জি ম্যাম, কিনেছো আপনি তোমরা ভালো সবাই? আছেন? হ্যাঁ, ছাত্রীরা জি ম্যাম। বই কিনেছো সবাই? হ্যাঁ, জি বই ম্যাম। কিনেছি। আচ্ছা আচ্ছা, তোমরা কয়জন এসছো? একজন, দুজন, তিনজন, চারজন এসছো। আর মেয়েরা কোথায়? চারজন এসছো। আজকে কত তারিখ? চারজন। কত? 1001 এসছো, 1008। আর হচ্ছে কি, শাহনাজ সুলতানার রোল নম্বর কত? শাহনাজ সুলতানা, তোমার রোল নম্বর কত? শাহনাজ, শাহনাজ আছো? শুনতে পাচ্ছ? শাহনাজ, জি ম্যাম, শুনতে পাচ্ছি। তোমার রোল নম্বর কত? 1032। দাও নাই। আসসালাম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। 32। ম্যাম, আমার রোল 30। জি ম্যাম। 32 না 31? সবাই ভিডিও কলে আসো। মারুফা, কি মুনমুন নাকি? ম্যাম, ম্যাম 30। 31? আমি বলি 1001, 1008, 1028, 1032, 1031, ঠিক আছে? আমার রোল 36 ম্যাম। 1036, 31 নাই? 31 আছো? নেই। 32? আছি। সবাই পাশে দিয়ে রোল নাম্বার দিয়ে দিবা, তাইলেই বোঝা যাবে। অনেকে দিয়েছে 8 দিয়েছে, 1 দিয়েছে, তারপর 28 দিয়েছে। শাহনাজ সুলতানা দেয়নি। শাহনাজ সুলতানা 36। ছাত্রীরা তোমরা সবাই ভিডিও কল করো, তোমরা আমরা দেখি তোমাদেরকে। তো আজকে হচ্ছে তোমাদের আজকে তোমাদের হচ্ছে সপ্তম ক্লাস। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই রোল নাম্বারটা দিও। 29, জি 29, 1, 28, 20, আর হচ্ছে 8। আরেকজনের রোল নাম্বার দাও নাই। শাহনাজ সুলতানা, শাহনাজ সুলতানা। ম্যাম, এটা আমার আপুর আইডি, আমার নাম হচ্ছে খাদিজা আক্তার, ওখানে হচ্ছে 1032 আমার রোল। 32, হ্যাঁ 1032, হ্যাঁ দিয়েছো। 28, 8, 1, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমাদের হচ্ছে সপ্তমতম অনলাইন ক্লাস। তোমাদের স্বাগতম আজকের ক্লাসে। তোমাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আমরা ক্লাস শুরু করি। আজকে ক্লাসে জি ম্যাম। আজকে আমরা আমাদের দ্বিতীয় অধ্যায় শেষের দিকে আর কি। দ্বিতীয় অধ্যায় আমরা কিছুটা পড়েছিলাম, বাকি কিছুটা রয়েছে। দ্বিতীয় অধ্যায়ের নাম হয়েছে 1947 থেকে
1971। সেখানে আমরা প্রায় বেশি অংশ পড়েছি। বাকিটা কত, তো যারা ক্লাসে ছিল তারা বলো কতটুকু পড়িয়েছি তোমাদের। ছাত্রীরা বলো তোমাদের কতটুকু পড়িয়েছিলাম। ম্যাম আমি গত ক্লাসে ছিলাম না। যারা ছিল তাদেরকে বলতে বলো। তারা কি বই ঘাটে না দেখে না পড়ে, তাহলে তো বলা উচিত। আমি তো জানি, আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি যারা গত ক্লাসে ছিলে তারা বলো। ছাত্রীরা পারো না, কারণ তোমরা বইটা পড়া শেষ হলে, লেকচার অনলাইনে ক্লাস শেষ হলে বইটা রেখে দাও, বইটা ধরো না, তাই না? আচ্ছা আগে বলো তোমরা প্রথম চ্যাপ্টার শেষ করেছো? ছাত্রীরা উত্তর দিবে। ছাত্রীরা, তোমাদের বাকিদের ক্যামেরা কোথায়? সবাই ক্যামেরা অন করে ক্লাস করো। সবাই ক্যামেরা অন করছো না কেন? সবাই ক্যামেরা অন করো। একমাত্র খাদিজা করেছে, বাকিরা ক্যামেরা অন করো। সবাই ক্যামেরা অন করো, তোমাদেরকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, ক্যামেরা অন করে ক্লাস করো। এবার বলো কতটুকু পড়া হয়েছিল। যুক্ত ফ্রন্ট হয়েছিল না, মনে পড়ছে? জি ম্যাম। হ্যাঁ, তাহলে বলতে পারছো না কেন? যুক্ত আজকে ফ্রন্ট চূড়ান্ত হয়েছে। বিজয়ের জন্য পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ, এখান থেকে হবে হ্যাঁ, করা। 54 সালে সাধারণ নির্বাচন হয়েছে। তারপরে জি। তোমার বলতে পারছো না কেন? তোমরা কি আর পড়ালেখা করো না ক্লাস শেষ করে? 56 সালে করি তো। সংবিধান হয়েছিল, কার্যকারিতা ব্যর্থতা ছিল হয়েছে। 58 সালের, আজকে আমরা পড়বো 58 সালের সামরিক শাসন জারির কারণ। এটাও আমরা আলোচনা করেছিলাম। 1958 সালে সামরিক শাসন জারির কারণ, এটা পড়বে। প্রতিক্রিয়া 1958 সাল, বের পেয়েছো? 101 পৃষ্ঠা। ম্যাম এগুলো পড়ানো হয়েছে। ও তো বলো না কেন? তাহলে পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য, এটা? হ্যাঁ এটাও হয়েছে। হ্যাঁ, এখন বলতেছো, এখন এতক্ষণ বলতে পারো না। আচ্ছা ম্যাম তাহলে 167 পেজ পর্যন্ত পড়ানো হয়েছে। 1966 সালে 6 দফা, এটা হ্যাঁ এগুলো হয়েছে পড়া। এগুলো হয়েছে। 6 দফা আন্দোলনের গুরুত্ব তাৎপর্য। হ্যাঁ এটা হয়েছে। আচ্ছা তাহলে তার বাকি খুব থাকে না। এখন আমরা তাহলে 70 সালে যাই। 70 সাল, 1970 সালের নির্বাচন। এখন আমাদের বাকি আছে 1970 সালের নির্বাচনের গুরুত্ব, প্রভাব, আর আছে তোমার ঐতিহাসিক 7ই মার্চ 71 সালে অসহযোগ আন্দোলন। এগুলো আমরা আজকে শেষ করে দিব, ঠিক আছে? তারপর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, মুজিবনগর সরকার গঠন, এগুলি আমরা আজকে আলোচনা করব। হ্যালো, হ্যাঁ আমি একটু ক্লাস করতেছি অনলাইনে, সিমি পরে করবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা আজকে আমরা 70 সাল ধরি, ঠিক আছে? মেয়েরা পেয়েছো 70 সাল? ম্যাম পেজ নাম্বার 137। হ্যাঁ পেজ। হ্যাঁ, যে 1970 সালের নির্বাচন আর কি। তাহলে সেটা একটু দেখি আমরা। 1969 সালে 28শে নভেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল ইয়াহিয়া খান ঘোষণা করেন যে 1970 সালে 5ই অক্টোবর জাতীয় পরিষদের নির্বাচন এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন উক্ত বছরের 22শে অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে। কে ঘোষণা করে? জেনারেল ইয়াহিয়া খান ঘোষণা করে যে 1970 সালে যে 5ই অক্টোবরের নির্বাচনটা হওয়ার কথা ছিল সেটা হবে এই বছরে 1970 সালের 22শে অক্টোবর অনুষ্ঠিত হবে, ঠিক আছে?
তারপরে এখানে ছিল ধরো এই 70 সালের নির্বাচন, এইভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হয় 70 সালে। রাজনৈতিক দলগুলোর নীতিগতভাবে আইনগত কাঠামো আদেশ এর বিরোধিতা করলেও 1970 সালের নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করে। 1970 সালে এই নির্বাচন 5 অক্টোবর ও 22 অক্টোবরের পরিবর্তে আবার 7 ডিসেম্বর 7 ডিসেম্বর ও 19 ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। পূর্ব পাকিস্তানের জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় 1971 সালে 7 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 70 সালে, এখন এরপরে বিভিন্ন ঘটনার কারণে এটা পরে পাকিস্তানে হয় 1971 সালে 17 জানুয়ারিতে। পাকিস্তান ইতিহাসে 1970 সালে সর্বপ্রথম প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট 25টি রাজনৈতিক দল জাতীয় পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে। এই নির্বাচনে মোট কয়টি দল করে? 25টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। এই নির্বাচনে আওয়ামী লীগ 6 দফাকে বাঙালিদের অধিকারের ম্যাগনা কার্টা হিসাবে উল্লেখ করেন এবং নির্বাচনকে 6 দফার প্রশ্নে রেফারেন্ডাম অর্থাৎ গণভোট হিসেবে গ্রহণ করার আবেদন জানায়। নির্বাচনে বিজয়ী হলে 6 দফা 11 দফার ভিত্তিতে সংবিধান প্রণয়নের প্রতিশ্রুতিও আওয়ামী লীগ প্রদান করেন। অপরদিকে এই নির্বাচনে এই আওয়ামী লীগের প্রতিশ্রুতি হচ্ছে 6 দফা 11 দফার ভিত্তিতে সংবিধান প্রণয়নের প্রতিশ্রুতি। অপরদিকে পিপিপি কখনো ইসলামী প্রজাতন্ত্র এবং কখনো ইসলামী সমাজতন্ত্র এবং সর্বদাই গণ আন্দোলনের বা বিপ্লবের কথা বলে জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। তারপর জুলফিকার আলী ভুট্টো কর্তৃক পুরাতন নেতৃত্বের পরিবর্তে নবীন ও নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার আবেদন পশ্চিম পাকিস্তানের জনগণের মনে আবেদন সৃষ্টি করে। তারপর জুলফিকার আলী, এগুলো হচ্ছে নির্বাচনের ঘটনাগুলো বলা হচ্ছে। এই নির্বাচনের ফলাফলটা আমরা দেখি। 1970 সালের নির্বাচন ছিল পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয়। অত্যন্ত সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। 11টি রাজনৈতিক দল ও নির্বাচন অংশগ্রহণ করে। এই নির্বাচনে পূর্ব পাকিস্তান প্রদত্ত জোটের হার ছিল 55.09% এবং সমগ্র পাকিস্তানে প্রদত্ত ভোটের হার ছিল 57.96%। 1970 সালে সাধারণ নির্বাচন জাতীয় পরিষদের পূর্ব পাকিস্তান অংশের জন্য বরাদ্দ 169টি আসনের মধ্যে আওয়ামী লীগ 166টি আসনই লাভ করে। অবশিষ্ট 2টি আসনের মধ্যে একটি আসন পিডিপি এবং অন্যটি আসন করে পিপিপি। এভাবে 144টি আসনের মধ্যে 88টি আসন লাভ করে পাকিস্তান অংশ এবং পূর্ব পাকিস্তানের প্রাদেশিক আইন পরিষদের 300টি আসনের মধ্যে আওয়ামী লীগ 288 আসন, মানে 70% ভোট লাভ করে। তাহলে জয়ী হয় কারা? আওয়ামী লীগ, তাই না? 1970 সালে নির্বাচন সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করলাম এবং এই নির্বাচনের ফলাফল ছিল আওয়ামী লীগ জয়ী হয়। এই 1970 সালে নির্বাচনের গুরুত্ব প্রভাব কি ছিল দেখো 139 পৃষ্ঠায়। 1970 সালে নির্বাচনটা হলো, কারা জয়ী করলো সেটা বললাম, এবং কয়টা দল এই নির্বাচনে যোগ দিয়েছিল সেটাও বললাম। এখন 1970 সালে নির্বাচনের গুরুত্ব প্রভাব কি ছিল? 1970 সালে নির্বাচন নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ ছিল। সার্বজনীন প্রাপ্তবয়স্ক প্রত্যক্ষ ভোটাধিকারের ভিত্তিতে অনুষ্ঠিত এই নির্বাচন ছিল সর্বপ্রথম জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে পাকিস্তানের 25 বছরের শাসনের অন্তঃসার শূন্যতা দিবালোকের মতো স্পষ্ট হয়ে ওঠে। এই নির্বাচনের গুরুত্ব কি কি ছিল দেখো। বাঙালি জাতি অন্তঃসার শূন্যতা মানে মানে কি শেষ পর্যায়ে, মানে এটা শেষ হয়ে গেছিল তখন পাকিস্তান। অন্তঃসার শূন্যতা, বুঝো নাই? অন্তঃসার শূন্যতা মানে শেষ পর্যায়ে। হ্যাঁ, এখন এই কারণগুলো কি কি দেখো, এইটার গুরুত্ব কি কি ছিল, গুরুত্ব প্রভাব কি কি ছিল, কয়েকটা পয়েন্টস দিয়ে আছে দেখো নাই? হ্যাঁ, অনেকগুলো পয়েন্টস আছে, সেখানে 8টা পয়েন্টস রয়েছে এই 1970 সালের নির্বাচনের গুরুত্ব প্রভাব। এক হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের বিজয়,
এই যেহেতু 1970 সালে নির্বাচনে জয়ী হয়েছিল বাঙালিরা, 300 ভোটের মধ্যে 288 ভোট পেয়েছিল। 2 নম্বর প্রভাব ছিল বা গুরুত্ব ছিল সংগঠন ও নেতৃত্বের বিকাশ। এটা একটু বলি তোমাদের। এই নির্বাচনের ফলে আওয়ামী লীগ ও পিপি সমগ্র পাকিস্তান সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জুলফিকার আলী ভুট্টোর যথাক্রমে বাঙালি ও পশ্চিম পাকিস্তানের অবিসংবাদিত নেতা হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে। ক্লিয়ার? এই সংগঠন ও নেতৃত্বের বিকাশ যে ঘটে সেটাই বলা হচ্ছে এখানে। তারপর ছিল আত্মপ্রত্যয় সৃষ্টি, কাদের? বাঙালিদের। 3 নম্বর গুরুত্ব ছিল আত্মপ্রত্যয় সৃষ্টি। মোট কথা এটার গুরুত্ব ছিল অপরিসীম, এবং এটা 1970 সালে গুরুত্ব প্রভাব পুরো বাঙালিদের মধ্যেই আসে। তারপরে ছিল উপনিবেশিক শাসন ক্ষেত্রে মুক্তির চেতনা। তারপর দেখো 5 নম্বর জাতীয় অনৈক্যর প্রকাশ, পাকিস্তানের দুই অঞ্চলের স্বার্থ ও আশা আকাঙ্ক্ষার ভিন্নতা প্রকাশ। 7 নম্বর ছিল শক্তিশালী কেন্দ্র ও ইসলামী শাসন প্রতিষ্ঠার দাবি, জনগণ কর্তৃক প্রত্যাখ্যান। 8 নম্বর ছিল পাকিস্তানের মৃত্যুর বার্তাবাহক, যেটা মানে পাকিস্তানের শেষ অবস্থায় ছিল। এগুলো কি বললাম এখন তোমাদের, যে 1970 সালে একটা নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে কতগুলো দল যোগ দিয়েছিল এবং সেই নির্বাচনের ফলাফল কি হয়েছিল সেটাও বলেছি। এবং এখন বলতেছে যে 1970 সালের নির্বাচনের কি গুরুত্ব ছিল। সম্পূর্ণ এটার গুরুত্ব অপরিসীম। কাদের জন্য? বিশেষ করে বাঙালি মুসলমানদের জন্য। ঠিক আছে, এরপরে আমরা আসি এই ঐতিহাসিক, আমরা আসি 71 সালের অসহযোগ আন্দোলন। এটা তোমরা নিশ্চয়ই শুনেছো। 1971 সালে অসহযোগ আন্দোলন, আমি বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। 1971 সালে অসহযোগ আন্দোলন পেয়েছো? জি ম্যাম। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে শোনো। আসলে এগুলো তো ঐতিহাসিক ঘটনা, তোমরা একটু পড়লে বুঝতে পারবে। আমিও মোটামুটি বোঝাবার চেষ্টা করছি। ঐতিহাসিক তো বিশাল বিশাল ঘটনা। 1971 সালে অসহযোগ আন্দোলন সম্পর্কে আমরা একটু বলি। 1971 সালে 1 মার্চ ইয়াহিয়া খানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করার অপ্রত্যাশিত ঘোষণার সমগ্র পূর্ব পাকিস্তানে বিক্ষোভ ফেটে পড়ে। 1971 সালে একটা অধিবেশন হওয়ার কথা ছিল, সেটা তোমার জাতীয় পরিষদ ইয়াহিয়া খান সেটা স্থগিত ঘোষণা করে। তার ফলে বাঙালিরা বিক্ষোভে ফেটে পড়ে। স্বাধিকার আন্দোলন, মানে কাদের স্বাধিকার? বাঙালিদের স্বাধিকার আন্দোলন পরিণত হয় স্বাধীনতা আন্দোলনে। জয় বাংলা, পদ্মা, মেঘনা, যমুনা, তোমার আমার ঠিকানা, জনগণের এক দফা, বাংলার স্বাধীনতা, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। এই স্লোগানগুলি ছিল বাঙালিদের জনগণের মুখে মুখে। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন কর প্রভৃতি স্লোগানের চতুর্দিক মুখরিত হয়ে ওঠে এই 1971 সালের অসহযোগ আন্দোলনে। সমগ্র পূর্ব পাকিস্তান স্বাধীনতার দাবি উচ্চারিত হতে থাকে। 1 মার্চ বঙ্গবন্ধুর নির্দেশে ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকী, ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজি বিভিন্ন জনের বৈঠকে বসে এবং স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। এটা হচ্ছে 1971 সালে অসহযোগ আন্দোলন সম্পর্কে কিছুটা তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তোমরা পড়লে বুঝতে পারবে। তোমাদের তো এভাবে ডিটেলস সৃজনশীলে কোনো প্রশ্ন আসবে না, তাই না? তবু তোমাদের এই ঘটনাগুলো সম্পর্কে তোমাদের জানা উচিত, ঐতিহাসিক ঘটনা সম্পর্কে। এবার দেখো ঐতিহাসিক 7 মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ। 7 মার্চের ভাষণ সম্পর্কে তোমরা জানো না ছাত্রীরা? শুনেছো না? হ্যাঁ শুনেছো। ম্যাম জানি। হ্যাঁ, 7 মার্চের ঘোষণা, 7 মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক, এটা হচ্ছে 7 মার্চ। 6 মার্চ ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানের গভর্নর ভাইস অ্যাডমিরাল SM আহসানকে অপসারণ করে বেলুস্তানের কসাই নামে কুখ্যাত লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে নতুন গভর্নর নিয়োগ করেন। শুনতে পাচ্ছ তোমরা? তোমরা বইতে মনোযোগ দাও। হ্যাঁ, কিন্তু বিচারপতি BA সিদ্দিক তাকে গভর্নর হিসেবে শপথ বাক্য পাঠ করতে অস্বীকার করেন।
প্রচন্ড গণবিস্ফোরণের মুখে বাধা হয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে 6 মার্চ ঘোষণা করেন যে 25শে মার্চ জাতীয় পরিষদের অধিবেশন বসবে এবং তার পূর্বে 10ই মার্চ ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য সংসদীয় দলসমূহের নেতাদের এক ঘরোয়া বৈঠক অনুষ্ঠিত হবে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঘোষণার মধ্যে ষড়যন্ত্রের আভাস লক্ষ্য করে ঘোষণা করেন যে বাঙালি তাজা রক্ত মারিয়ে আমি কোনো সম্মেলন বসতে পারি না। নির্বাচিত পরবর্তীতে ষড়যন্ত্র বৃদ্ধি পেলে 6ই মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া ঘোষণার পর 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, এটা শেষে কি হয়, নির্বাচনী পরবর্তী ষড়যন্ত্র বৃদ্ধি পেলে 6ই মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়ার ঘোষণার পর 7ই মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক জনসভা বিপ্লবী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদাত্ত কণ্ঠে যে ঘোষণা প্রদান করেন বাঙালি জাতির ইতিহাসে স্মরণীয়, দলীয় বা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসাবে বিখ্যাত হয়ে থাকে। এটাকে বলা হয় ঐতিহাসিক 7ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে ঐতিহাসিক 7ই মার্চে বঙ্গবন্ধু ভাষণটা। আচ্ছা, এখন হচ্ছে তোমার ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের গুরুত্ব। এই যে ভাষণটা দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের উদ্দেশ্যে, বাঙালি জনগণের উদ্দেশ্যে, সেটার গুরুত্ব কি ছিল? এ দেখো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভাষণ ছিল ঐতিহাসিক ও অন্যান্য অনন্য অসাধারণ। এই ঘোষণাটা ছিল একটা অসাধারণ এবং অনন্য। মাত্র 19 মিনিটের সংক্ষিপ্ত এই ভাষণে বঙ্গবন্ধু প্রথমেই বলেছেন বাঙালিদের প্রতি পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতি ও আচরণের কথা। ঠিক আছে, ইয়াহিয়া স্বৈরাচারী মনোভাবের কথা, ভুট্টো চক্রান্তের কথা। এরপর তিনি দেশবাসীর করণীয় সম্পর্ক দিক নির্দেশন দেন এই ভাষণে। এটার গুরুত্ব ছিল অসীম এবং এই ভাষণের পরিপ্রেক্ষিতে বাঙালিরা তাদের যখন যা ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ স্বাধীনতার জন্য। এগুলো তোমরা ভালো করে পড়বে। তারপর আছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, দেখো। আচ্ছা, এর আগে পড়ো, এর আগে একটু দেখবা 25শে মার্চের পৈশাচিক হত্যাকাণ্ড। তোমরা ছিলে না, কিন্তু তোমরা পড়েছো মনে হয়, শুনেছো 25শে মার্চে কি হয়েছিল জানো? জানো না? 25শে মার্চে পৈশাচিক হত্যাকাণ্ড একটু দেখো, বইতে দেখো। প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান 15ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনা ভান করে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য, যুদ্ধ সরঞ্জাম ঢাকায় নিয়ে আসার সব প্রস্তুতি সম্পন্ন করে। এরপর বাঙালিদের হত্যা করার হুকুম জারি করে ইয়াহিয়া খান 25শে মার্চ রাত্রে ঢাকা ত্যাগ করেন। সেনাবাহিনী অভিযান শুরু করে রাত 11:30টায় শুরু হয় বর্বরতম হত্যাকাণ্ড। সমগ্র হিংস্রতা ও উন্মত্ততা নিয়ে নিরস্ত্র বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তান সেনাবাহিনী। কবে? এই 25শে মার্চ। হ্যাঁ, 25শে মার্চ রাত 11:30টায়। পাকিস্তান সেনাবাহিনী এই অপারেশনের নাম ছিল অপারেশন সার্চ লাইট। এগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো তোমরা দেখবে। ঢাকা নগরী এর আশেপাশে এলাকায় হামলায় নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল রাও ফরমান আলী এবং ব্রিগেডিয়ার জেনারেল আরবাব, এবং ঢাকা ছাড়া সমগ্র পূর্ব পাকিস্তানে অপারেশনের দায়িত্ব পান মেজর জেনারেল খাদিম হোসেন রাজা। এরা এভাবে 25শে মার্চে বর্বরতাভাবে বাঙালির উপরে মানে রাত 11:30টায় হ্যাঁ ঝাঁপিয়ে পড়ে। এটা একটু তোমরা 25শে মার্চের পৈশাচিক হত্যাকাণ্ডটা পড়বে একটু ভালো করে। তারপরে আমরা আসি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা। ঠিক আছে, এটা স্বাধীনতা ঘোষণা। তোমাদের ক্লাস কি 12:30 না 12:20? 12:20। আচ্ছা, তাহলে সরি 11:20 12:20 বলো। হ্যাঁ, 10:40 থেকে হয়েছে তো। হ্যাঁ,
তারপরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, এটা তো 25শে মার্চ। এই ঐতিহাসিক ঘটনাগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ একটা পরে একটা আসতেছে। তোমাদের 71 এসছে, তারপর 7ই মার্চের মুজিবিয়া ভুট্টা আলোচনা এসছে, 25শে মার্চের পৈশাচিক হত্যাকাণ্ড ঘটনা, ঐতিহাসিক ঘটনাগুলো একটা পর একটা এসেছে। এখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা পেয়েছো 1971 সালে 25শে মার্চের কালো রাত্রিতে, এই যে আমরা 25শে মার্চ পড়লাম, 25 হচ্ছে কালো রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন পৈশাচিক হত্যাকাণ্ড শুরু করে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনই স্বাধীনতা ঘোষণা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। 25শে মার্চ রাত্রে 1:30টার পর পাকিস্তানি সৈন্যদের হাতে বন্দী হবার পূর্বেই বঙ্গবন্ধু TNT ও EPR ওয়্যারলেস আর কি, এটা ওয়্যারলেসের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থান সময়ে স্বাধীনতা ঘোষণা পৌঁছে দেন। এই ঘোষণাটা ছিল ইংরেজিতে এবং তার বঙ্গবন্ধু ছিল এইরূপ, মানে ইংরেজিতে উনি একটা ওয়্যারলেসের মাধ্যমে যখন উনি মানে পাকিস্তানিরা তাকে ইয়ে করে বন্দি করার আগেই তিনি ওয়্যারলেসের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে যান। ঠিক আছে, ঘোষণাটা ইংরেজিতে দেন কিন্তু বাংলায় অনুবাদ রয়েছে, সেটা তোমরা দেখে নিবে। এটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা। এরপরে আসো তোমরা এরপরে 155 পৃষ্ঠায় যাও। গণপ্রজাতন্ত্রী ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো আমি তোমাদের পড়াচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার গঠন। ঠিক আছে, এখানে পেয়েছো? হ্যাঁ, এখানে মুক্তিযুদ্ধকে গতিময় ও সুসংগত করা। আমাদের দেশ স্বাধীনতা করেছিল কি মুক্তিযুদ্ধরা, তাই না? সবাই করেছে, প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে বাইরে যেখানে ছিল তারা সেই যুদ্ধ করেছে, স্বাধীনতা যুদ্ধ করেছে। আর কি মুক্তিযুদ্ধকে গতিময় মানে গতিময় করা ও সুসংগত করা, ভারতের অংশগ্রহণকারী লক্ষ লক্ষ বাঙালির দেখাশোনা এবং বহির্বিশ্বে বাঙালি জাতির ভাবমূর্তিকে তুলে ধরার জন্য এ সময় প্রবাসী সরকার গঠনের চিন্তা ভাবনা চলতে থাকে। 1971 সালে 10ই এপ্রিল ঘোষিত হয় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার আদেশ। অবশেষে 1971 সালে 10ই এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র আদেশ অনুযায়ী সেই দিনেই স্বাধীনতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়। এটাকে বলা হয় মুজিবনগর সরকার গঠন। ঠিক আছে, গঠন করা হয়। এই সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত। দেখেছো না? হ্যাঁ, একটু পড়লেই তোমরা বুঝতে পারবে। যদি বলে যে মুজিবনগর সরকার গঠন সম্পর্কে কি জানো বলো বা কাকে বলে, এটা তখন বলতে পারবে তোমরা। এরপরে তোমরা আসো মুজিবনগর সরকার গঠনের লক্ষ্য উদ্দেশ্যে আসো। 159 তোমরা দাগিয়ে রাখবে মুজিবনগর সরকার গঠনের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল। 1 নম্বর লক্ষ্য ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাকে বাস্তবায়ন করা। 2 নম্বর ছিল মুক্তিযুদ্ধকে সুষ্ঠু ও দক্ষতার সাথে পরিচালনা করে দ্রুত দেশকে পাকিস্তান হানাদারের বাইরে কবল থেকে মুক্ত করা। 3 নম্বর লক্ষ্য ছিল, এটা হচ্ছে মুজিবনগর সরকার গঠনের লক্ষ্য বা উদ্দেশ্য। 3 নম্বর ছিল মুক্তিযোদ্ধাদের সংগঠিত ও প্রশিক্ষণ প্রদান করা। 4 নম্বর প্রচার প্রচারণার মাধ্যমে দেশ ও বিদেশে পাকিস্তান হানাদার বাহিনীর নরকীয় হত্যাকাণ্ড ও ধ্বংসলীলা নির্যাতন নিপীড়ন সম্পর্কে ধারণা প্রদান এবং বাংলাদেশে ভাবমূর্তি বৃদ্ধি করা। 5 নম্বর দেখো পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের প্রদেশী দালালদের অত্যাচারে এই পয়েন্টস গুলো রয়েছে, সেইগুলো দেখবে। যদি বলে মুজিবনগর সরকার গঠনের উদ্দেশ্য, দুটো উদ্দেশ্য বা লক্ষ্য দাও, তখন তোমরা দিতে পারবে, 2-3টা করে মুখস্থ করে রাখবে। এরপরে আসো এরপরে তোমরা মুক্তিযুদ্ধের বৈশিষ্ট্যতে আসো। কতগুলি বৈশিষ্ট্য রয়েছে মুক্তিযুদ্ধ। 1971 সালে মুক্তিযুদ্ধের বৈশিষ্ট্যগুলো দেখো, পেয়েছো? 171 পেয়েছো? 171
হ্যাঁ, মুক্তিযুদ্ধের এটা হচ্ছে মুক্তিযুদ্ধদের বৈশিষ্ট্য। দেখো, সংখ্যাগরিষ্ঠতা অধিকার আদায়ের যুদ্ধ। হ্যাঁ, মুক্তিযুদ্ধদের শুরুটা ছিল স্বতঃস্ফূর্ত প্রতিরোধ, স্বাধীনতা ঘোষণা করে মুক্তিযুদ্ধ করা, এগুলো পয়েন্টস গুলো রয়েছে, এগুলো দেখবে বৈশিষ্ট্যগুলো। 10টা 11টা 12টা 14টা 15টা 15টা বৈশিষ্ট্য রয়েছে। তারপর বুদ্ধিজীবী হত্যা, দেখো 183 পৃষ্ঠা। বুদ্ধিজীবী হত্যা দেখো, মেয়েরা পেয়েছো? জি ম্যাম। হ্যাঁ, বুদ্ধিজীবী হত্যা দেখো। এই বুদ্ধিজীবী হত্যা সম্পর্কে তোমাদের সাইডে যেন কাউকে কেউ কথা না বলে, তোমাদের বাসার কথা শোনা যাচ্ছে, তোমরা দরজা লাগিয়ে দাও। বুদ্ধিজীবী হত্যা, এটা দেখো, সাধারণ অর্থে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি ও চিন্তা চেতনার দিক থেকে উচ্চতর বা অগ্রসর শ্রেণীকেই বুদ্ধিজীবী বলা হয়। কাদেরকে বুদ্ধিজীবী বলা হয়? বুদ্ধিজীবী সাধারণ অর্থে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, চিন্তা চেতনার দিক থেকে উচ্চতর অগ্রসর শ্রেণীকেই বুদ্ধিজীবী বলা হয়। আচ্ছা, এখানে 1952 সালে ভাষা আন্দোলনের সাথে, এটা দরকার নাই, বুদ্ধিজীবী হিসেবে ঘোষণা গণ্য করা হয়। বুদ্ধিজীবী সব দেশে আলোচনা, এটা দরকার না। বুদ্ধিজীবী হত্যাটা এই বুদ্ধিজীবী হত্যা আমাদের দেশে যখন তোমার যখন ইয়ের সময় তোমার 25শে মার্চে পৈশাচিক হত্যা করেছিল, তখনও অনেক বুদ্ধিজীবী হত্যা করেছিল। তারপর বড় বড় অফিসারদের হত্যা করা হয়েছিল। আবার তোমার যখন যুদ্ধ চলাকালীনও অনেক বুদ্ধিজীবীদের তারা হত্যা করে। তোমরা শুনেছো নিশ্চয় গল্প, যে আলবাদর সেজে, তাই না? অনেক গ্রামে দেশে বিভিন্ন জায়গা থেকে এবং ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষকদের হত্যা করা হয়েছিল, বিভিন্ন বুদ্ধিজীবীদের। এই পশ্চিম পাকিস্তানি হানাদাররা বিভিন্ন বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। এইভাবে আসলে আমরা 1900 কত সাল থেকে আমরা এটা আসছি, 1947 সাল থেকে 71 সালের এই ঐতিহাসিক ঘটনাগুলি আমি তোমাদের তুলে ধরলাম। তোমরা খুব ভালো করে পড়বে, এবং তোমাদের দেখো কয়টা সৃজনশীল আছে, দেখো তো কয়টা সৃজনশীল রয়েছে? হ্যাঁ ম্যাম 21টা। 21? জি জি ম্যাম। আমাদের এই চ্যাপ্টার কিন্তু এই বুদ্ধিজীবী হত্যা দিয়ে শেষ হয়ে গেছে। আমাদের চ্যাপ্টার কিন্তু দ্বিতীয় চ্যাপ্টার শেষ 1947 থেকে 1971, ঠিক আছে? এখন আমরা সৃজনশীল গুলো পড়বো, সৃজনশীলের 4টা করে অ্যান্সার পড়বো, বের পড়লেই তোমরা বুঝে যাবে যে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। ম্যাম গাইডগুলো কি কিনে ফেলবো? হ্যাঁ, ম্যাম গাইডগুলো কি কিনে ফেলবো? না গাইড কিনবা কেন? গাইডের তো দরকার নেই। এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর বইয়ের মধ্যে তোমরা বের করতে হবে পড়ে পড়ে, না হলে গাইড কিনলে তোমার উত্তর দিয়ে দিবে, তুমি উত্তর মুখস্থ করবে, কিন্তু তুমি তো এই চ্যাপ্টার সম্পর্কে জানতে পারবে না। এটা ভুলেও করবে না, গাইড কিনবে না তোমরা। এখানে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার এখানে রয়েছে, গাইড কিনবে কেন? তোমাকে পড়তে হবে, পড়ে বের করতে হবে, পড়ে বের করলেই তো তোমার মুখস্থ হয়ে যাবে। গাইড কিনতে, গাইডের প্রশ্ন আসছে কেন? কে বলেছো এটা? মাফরুহা মোমো। না, গাইড কেনার দরকার নাই। তোমরা কি করবে এখন? সৃজনশীল বের করেছো? জি ম্যাম। হ্যাঁ, একটা প্রশ্ন বলো দেখি সৃজনশীলের একটা প্রশ্ন দেখো,
কখন কোথায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয়? এটা তুমি যখন পড়ে খুঁজে বের করবে, ঠিক আছে, যখন পড়বে তখন তুমি ওই এই চ্যাপ্টারটা তোমার পড়া হয়ে যাবে। এই ধরনের প্রশ্নই যে তোমার বোর্ডে আসবে, আরো প্রশ্ন আসতে পারে ভিতর থেকে, তখন তুমি কি করবে? তাহলে তুমি এইভাবে দেখো, কখন কোথায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা, এটা বইয়ের মধ্যেই রয়েছে। তোমাকে শুধু খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে হাইলাইট কলম দিয়ে দাগিয়ে রাখতে হবে, ঠিক আছে? কারণ অনেক মানে এই তো এগুলি তো ঐতিহাসিক ঘটনা, অনেক অনেক পৃষ্ঠা নিয়ে ঐতিহাসিক ঘটনাগুলো এখানে তুলে ধরা হয়েছে। তা আমরা তো পুরাটা মনে রাখতে পারবো না, পুরা বই মুখস্থ করতে পারবো না, আমাদের পক্ষে সেটা সম্ভব না। তাহলে আমরা কি করব, প্রশ্ন বেসিক আমরা উত্তরগুলো খুঁজে বের করব। তারপর আরেকটা দেখো, 25শে মার্চের হত্যাকাণ্ড সম্পর্কে কি জানো? পড়েছি না আমরা? হ্যাঁ, আমরা একটু আগে 25শে মার্চে হত্যাকাণ্ড পড়েছি না? ছাত্রীরা কথা বলো না জি কেন? ম্যাম। হ্যাঁ, তো তুমি সেখান থেকে বের করবা প্রশ্ন উত্তরটা। তারপরে আরেকটা প্রশ্ন দেখো, উর্দু ইংরেজির পাশাপাশি বাংলাকে গণপরিষদের অন্যতম ভাষা করার দাবি উত্থাপন করেন কোন গণপরিষদের সদস্য? এখানে সব দেওয়া আছে। তোমরা যখন যে প্রশ্ন পড়বা, প্রশ্ন যেমন এখানে উর্দু ইংরেজি পাশাপাশি, এখানে প্রথম দিকে চলে যাবা, আমি পড়িয়েছি এটা, উর্দু ইংরেজি ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা করার দাবি উত্থাপন করে কোন গণপরিষদের সদস্য? এগুলি প্রত্যেকটা অ্যান্সার বইয়ের মধ্যে রয়েছে। তুমি যদি এখন গাইড কিনো, গাইড কিনলে কি করবা, উত্তর দিয়ে দিবে তোমাকে, তুমি উত্তরটা মুখস্থ করে ফেলবে, কিন্তু তোমার এই যে ঐতিহাসিক ঘটনাগুলো কিচ্ছু বুঝতে পারবে না তুমি, শুধু অ্যান্সারই পাবে। কিন্তু তোমার তো এই চ্যাপ্টারটা পড়া উচিত না, এই চ্যাপ্টারটা পড়া উচিত। আর এই প্রশ্ন আমার এই বইয়ের এই প্রশ্নগুলি যে বোর্ডে আসবে সেটার কোনো মানি নাই, ভিতর থেকেও আসতে পারে, তখন তুমি পারবে না। এই জন্যই তুমি বইটা পড়বে, এক একটা প্রশ্ন খুঁজতে গিয়ে তোমাকে বইটা পড়তে হবে, ঠিক আছে? এভাবে তোমরা দাগিয়ে নিবে। তারপর আরেকটা প্রশ্ন দেখো, এভাবে প্রত্যেকটা প্রশ্ন আছে, ভাষা শহীদের নাম কি, নাম লেখো। তারপরে তোমরা এগুলি প্রত্যেকটা বইয়ের মধ্যে আছে, তোমরা বইয়ের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার পাবে। তাহলে তোমাদের আজকে মতো এখানে আমি সমাপ্তি ঘোষণা করছি। তোমরা খুব ভালো করে সৃজনশীলের অ্যান্সার গুলো দাগিয়ে নিবে এবং পড়ালেখা করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আল্লাহ হাফেজ, তোমাদেরকে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে আমার। জি ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।